ওবায়দুল কাদের কি করে পার হলো? কোথায় হারুন মেহেদী, যারা আমাদের বুকে গুলি ধরেছে, আমার মায়ের বুক খালি করেছে? কিভাবে ওবায়দুল কাদের গেল? কিভাবে হারুন বিপ্লব পালালো? বাংলাদেশে যারা লুট করে ব্যাংককে বাড়ি করেছে, যারা লুট করে মানুষের টাকা কানাডায় বেগম পড়া করেছে, যারা মায়ের বুক খালি করেছে, যারা আয়নাঘর তৈরি করে মাসকে মাস আমার নেতা কর্মীকে আয়না ঘরে আটকে রেখেছে, তারা কি করে পালিয়ে যায়? এটার জবাব তো দেওয়া উচিত, না জনগণ তো আপনাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। মমতা আপনার তলে তলে ব্যথা। মোদী সাহেব, বিজেপি, মমতা বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলতে মুখ সাবধানে কথা বলুন, নাড়াছাড়া বেশি করবেন না। সেভেন সিস্টার খুব কাছে, তাই মোদী মমতা নাড়াছাড়া বেশি করেন না, ভালোই ভালোই থাকেন, হাসিনাকে পাঠিয়ে দেন। যারা প্রতিবেশী ভারতে, মেঘালয়ে, আসামে, কলকাতায়, ত্রিপুরায় আশ্রয় নিয়ে না খেয়ে শুধু কুমড়া খেয়ে ট্রেনিং নিয়ে বাংলাদেশে 9 মাস বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার সুযোগ পেয়েছিলাম। প্রিয় বন্ধুগণ, আমরা তো সেই পাকিস্তান থেকে যখন হয় তখনই আমরা বেড়েছিলাম পশ্চিমার শোষণ। 22 পরিবারের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল। 69-এর গণ আন্দোলন থেকে 69 যারা আন্দোলন করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান কোনোদিনও পূর্ব পাকিস্তানের মানুষকে ভালোবাসতে পারে না, তার প্রমাণ 69-এর গণ আন্দোলন। সেই আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান যে কদিনই ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে, আপনারা যারা আমার বয়সী, যারা ইতিহাস পড়েন, তারা দেখেছেন কোনোদিনও ভালো চোখে, সুন্দর চোখে পূর্ব পাকিস্তানের মানুষকে তারা কোনোদিনও গ্রহণ করতে পারে না। সেই কারণে আজকে বাংলাদেশ, সেই কারণে আজকে বাংলাদেশের স্বাধীন পতাকা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই দুর্ভাগ্য হলো যদি সত্যিকার অর্থে 70-এর নির্বাচনের পর যিনি বাংলাদেশে জাতির পিতা হিসাবে নিজকে আখ্যায়িত করে বাংলাদেশকে শোষণ করেছেন, সেই শেখ মুজিবুর রহমান যদি 70-এর এলএফর অধীনে নির্বাচন না করতেন, সেদিনে পাকিস্তান বিদায় নিতে বাধ্য হতো। সেদিন যদি হুঙ্কার যেভাবে উনি ছাড়েন, সেভাবে যদি বলতেন আমি পাকিস্তান ইয়ার অধীনে, আমি এলএফর অধীনে কোনো নির্বাচন করব না। সেদিন আমরা যারা ছাত্র রাজনীতি করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তখন শেখ মুজিবুর রহমানকে আমরা বুঝাতে চেষ্টা করেছিলাম আর কোনোদিনও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইেন না, কারণ পাকিস্তান ইস্ট পাকিস্তানের লোককে কোনোদিনও ভালো চোখে দেখে না। সেদিন আমাদের কথা না শুনে পাকিস্তান ইয়াহিয়া ভুট্টোর সাথে 70-এর নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠতার জোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি হতে চেয়েছিলেন, সেই শেখ মুজিবুর রহমান আজকে কোথায়? তার কন্যা আজকে কোথায়? সেদিন যদি স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যে কোনো প্রকারে হোক বাংলাদেশে ফেরত আসলেন, কিন্তু সেদিন যদি শেখ মুজিবুর রহমান একটি ছড়ি হাতে নিয়ে সেই ধানমন্ডির 32 নম্বর রোডে বলতেন বাংলাদেশের একজন শিক্ষিত লোককে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে এমন এক লোককে বাংলাদেশের শাসন পাওয়া দেওয়া হবে, আমি হাতে ছড়ি নিয়ে বসে থাকবো, চুরি, ডাকাতি, রাহাজানি, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, সেদিন সেটা তিনি করেন নাই। তার পরিণতি ভয়াবহ। বাপের সামনে ছেলে ব্যাংক ডাকাতি করে, বাপের সামনে মানুষের স্ত্রীকে হয়রানি করে, যারা করেছে তারা জীবিত নাই। সেদিন সেনাবাহিনীর একটি অংশ বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, সেদিন তারা ঝাঁপিয়ে পড়েছে, বাংলাদেশকে রক্ষা করেছিল। আজকে তারই কন্যা আবার বাংলাদেশের জিয়াউর রহমানের মানবতার উপরে নির্ভর করে যখন বাংলাদেশে ফেরত আসলেন,
তখনের 7 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই পৃথিবী থেকে চিরবিদায় নিতে হলো। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার অর্থ এই, শেখ মুজিব গেল, কিন্তু তার কন্যা বাংলাদেশকে এমন ভাবে শোষণ করা শুরু করলো যে শোষণের ইতিহাস নতুন করে বলার আর প্রয়োজন নাই। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বাংলাদেশের সকল পর্যায়ের রাজনৈতিক দল যারা শেখ মুজিবের কন্যার রক্ত চক্ষু উপেক্ষা করে ঢাকার বুকে আন্দোলন করেছে, মানুষের পক্ষে কথা বলেছে, সেই কথার কারণে ছাত্র বৈষম্যের সমর্থন দেওয়ার পরে বাংলাদেশে অগাস্টের এই বিপ্লবের পর আজকে বিশ্বনন্দিত ডক্টর ইউনূসের আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা আজকে ইতিহাস বলতে চাই না, শুধু মনে করিয়ে দিতে চাই শেখ হাসিনা অহংকার করে বলেছেন পালাই না, পালাবেন আপনারা, কিন্তু আজকে বাংলাদেশে আপনি নাই। ডক্টর ইউনূস যে ব্যক্তিটা বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করিয়ে বিশ্বনন্দিত উপহার নিয়ে এসেছিল, তাকেও আপনি 18 তলায় লিফট ছাড়া আজকে পায়ে হেঁটে আপনি মামলা হাজিরা দিতে হয়েছিল। কিন্তু আপনি আজকে নাই, একটি বন্দি শিবির হোক, আরামে হোক, দিল্লিতে আছেন, কিন্তু আজকে আমাদের সেই প্রিয় অহংকারের, যিনি অহংকার কোনোদিনও করেন নাই, সেই প্রিয় নেতা আজকে মিশরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। কিন্তু আমি শেখ হাসিনার ইতিহাস তুলে ধরতে চাই, আমি মোদীর প্রসঙ্গে কথা বলতে চাই, ভারত প্রসঙ্গে আমি কথা বলতে চাই, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন ইচ্ছা করলে ক্ষমতায় পাকাপোক্ত করে নিতে পারতেন, কিন্তু সেদিন উনি আন্তরিকতার সহিত সবকিছু গ্রহণ করে সেই জিয়াউর রহমান আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে বাংলাদেশের বিশ্ব দরবারে জিয়াউর রহমান তলাবিহীন চুরিকে চুরিতে পরিণত করেছেন। বিশ্বের মুসলিম দরবারে সার গঠন করে সেদিন জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে একজন সুন্দর শাসক এবং গণতন্ত্রের সমগ্র লোক হিসেবে পরিচিত লাভ করেছেন। কিন্তু আওয়ামী লীগের দোষরা সেদিন ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি কালুরঘাট বেতারকান্দ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে সেই ইতিহাসকে মুছে ফেলতে চেষ্টা করে তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করার ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগ সেদিন জড়িত ছিল। আজকে তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, ক্ষমতা থাকাকালীন শহীদ জিয়ার কবরকে আপনি স্থানান্তরিত করবেন। আপনি ক্ষমতা থাকাকালীন সংসদে আমি 5 বার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার কোন কৃতিত্বের জন্য না, আমি শহীদ জিয়ার ধানের শীষ খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কারণে 5 বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। প্রিয় ভাইরা, সেদিন আমি দেখেছি শেখ হাসিনা চোখ বন্ধ করে নয়, চোখ খুলে কথা বলতো, বেগম খালেদা জিয়ার দিকে তীর নিক্ষেপ করে বলতো, তোমার স্বামী বাংলাদেশের পাকিস্তানের সহচর হচ্ছে, যুদ্ধ করে নাই। প্রিয় বন্ধুগণ, তাই আমরা সেদিন দাঁড়িয়ে প্রতিবাদ করতেও পারি নাই। আজকে শুধু প্রতিবাদ নয়, আজকে আঙুল দিয়ে মনে করিয়ে দিতে চাই, আপনি নাই, কিন্তু বেগম খালেদা জিয়া তার দল তারেক রহমান বাংলাদেশে আছে। প্রিয় বন্ধুগণ, যিনি আজকে হিন্দুস্তানে আশ্রয় নিয়েছেন, মোদী তোমার লজ্জা হয় না? 16ই ডিসেম্বর বিজয়ের দেশ বাংলাদেশের খালি পায়ে হাফ প্যান্ট পরে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, বিজয়ের কয়েকদিন আগে শুধু অস্ত্র লুণ্ঠন করে নেওয়ার জন্য সেদিন বাংলাদেশে তুমি প্রবেশ করে আজকে তুমি অহংকার করো বিজয় দিবস ভারতের সেনাবাহিনী। লজ্জা যদি হতো, তাহলে তোমার লজ্জা যদি থাকতো, যদি হিন্দুস্তানে ভারতের গণতন্ত্র বিশ্বাস করেন আপনি, তাহলে কি করে বাংলাদেশে 500 মামলার আসামি শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন? এই কথাগুলো বলা এই জন্য প্রয়োজন, যদি গণতান্ত্রিক দেশ হন তাহলে আরেকটি পাশের দেশ গণতন্ত্র থাকুক, এটা আপনি কশিন কালেও চান নাই। কারণ 2014 সালে
শেখ হাসিনা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারতেন না। বাংলাদেশের একটি কুচক্রী দল যারা 10টি বছর বাংলাদেশে পাথরের মতো চেপে স্বৈরাচারী কায়দায় জিয়াউর রহমানের থেকে ক্ষমতায় নিয়ে বাংলাদেশ শাসন করেছে, সেদিন তাদের নেতা ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে শুয়েছিল। আপনি ভারত থেকে পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে সেদিন বিনা দস্তখতে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে 2014 সালে নির্বাচন করেছেন। তাই বাংলার মানুষ এখনো বলে, ভারত তোমার দেশে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, এটা হতে পারে না। সেদিন যদি 2014 সালে ভারতের হস্তক্ষেপ না হতো, শেখ হাসিনা কোনোদিনও 2014 সালে নির্বাচন করতে পারতেন না। আজকে তাই আমরা মনে করিয়ে দিতে চাই, কি আবার শুরু করলেন? মমতা, আপনার তলে তলে ব্যথা, আপনার এখন কষ্ট লাগে কি? ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী প্রথম পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে আপনার। পার্লামেন্টে কি কথা বলেছেন আমরা দেখেছি। আপনারও তলে তলে মনে হয় পেটে ব্যথা আছে। মোদীকে সমর্থন কেন করেন? আপনার দেশের মানুষের কথা চিন্তা করেন। শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এইসব কথা বলে বাংলাদেশের মানুষকে আর দমাতে পারবেন না, কারণ আওয়ামী লীগ আর এই দেশে কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না। স্পষ্ট বক্তব্য। ডক্টর ইউনূস, আপনি একজন পবিত্র মানুষ, আপনাকে বিশ্বাস করে ছাত্র জনতার আন্দোলনের পর সকল দল একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা এখনো আপনাকে বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগাবার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আপনার বদনাম যাতে বাংলাদেশে আর না হয়, আপনি এমন একটি নির্বাচনের দিন ঘোষণা করুন যাতে নির্বাচিত প্রতিনিধিরাই নির্বাচিত হয়ে পুরো সংস্কারের কাজ করতে হয়। আপনার দায়িত্ব, আমরা মনে করি জনগণ বলা শুরু করেছে, আপনার দায়িত্ব শাহাবুদ্দিনের মতো 1991 সালে রশি টানিয়ে একটা নির্বাচন করেছিল, আপনারও সেই রকম একটা দায়িত্ব বর্তাইছে। আপনিও রশি টানিয়ে দিনের ভোট দিনে করে দেন, তাহলে আপনার সুনাম চিরজীবনের জন্য থাকবে। মাওলানা ভাসানী যখন আসসালামু আলাইকুম বলেছিল, সেদিন শেখ মুজিব, আমার মনে পড়ে তখন আমি একটি সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলাম, তখন হাসতে হাসতে বলেছিল, মাওলানা ভাসানী আসসালামু আলাইকুম দিয়ে কোনো লাভ নাই, আমরা এক থাকতে হবে। আজকে লজ্জা হয় না আওয়ামী লীগ? স্বাধীনতার সপক্ষের কথা বলেন। কোন সেক্টরে আওয়ামী লীগের কোন নেতা যুদ্ধ করেছে? লজ্জা হওয়া উচিত আপনার। আপনারা দিল্লিতে কলকাতা বসে শ্রীদেবী রাখা আর ছবি, অমিতাভ বচ্চনের ছবি দেখে দিন কাটিয়েছেন। যুদ্ধ করেছে রিক্সাজীবী, কৃষক, মেহনতি, ছাত্র জনতা। আজকে দাবিদার হয়েও আমরা আপনাকে ঘৃণা করি। এই কারণে সত্য কথা বলে আওয়ামী লীগ বলে না, তাই বাংলাদেশে আজ মোদির এই অত্যাচার আবার শুরু হয়েছে। ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেন, দেখবেন একদিনের জন্য আপনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না, কিন্তু কথা আমাদের বলতে হবে। স্বাধীন করেছি আমরা, আপনারা সহযোগিতা করেছেন, তাই বলে বিজয় দিবসে এই দিনে এইভাবে আপনার কথা বলা উচিত ছিল না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশের স্বাধীন পতাকা আছে। বাংলাদেশের 18 কোটি মানুষ গরিব হতে পারে, বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজা আছে, প্রাণ আছে, ভালোবাসা আছে। সেই ভালোবাসার প্রমাণ 1971 সালে যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে। বিশ্বের বৃহৎ সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা এনেছে। সেই জাতিকে হেয় করে কথা বলার স্পর্ধা কথা আপনার। তাই আজকে আমরা বলে দিতে চাই, জনগণ বলে দিতে চাই, কথাবার্তা বন্ধ করে দেন। কারণ আর আশা রাখার কোনো
কারণ নাই, কারণ আওয়ামী লীগ আর কোনদিন এদেশে খাড়া হবার সুযোগ নাই। তাই সোজা হন, ভালো বলেন, ভালো ব্যবহার করেন, হাসিনার একটু পাঠিয়ে দেন। হাসিনা দেখুন বেগম জিয়াকে বিনা কারণে যখন কারাগারে পাঠানো হয়, বেগম জিয়াকে যখন এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বেগম জিয়ার জ্যেষ্ঠ ছেলেকে রিমান্ডে নিয়ে তখন হাঁটু ভেঙে দেওয়া হয়, বেগম জিয়ার ছোট ছেলেকে নির্মমভাবে প্রহার করে বিদেশের মাটিতে যখন তাকে মৃত্যুবরণ করতে হয়, এই কথাগুলো শেখ হাসিনা বাংলাদেশের মানুষ জানে। তাই আর বাংলাদেশে মোদী সাহেব, বিজেপি, মমতা বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলতে মুখ সাবধানে কথা বলো। বাংলাদেশে 18 কোটি মানুষ, তখন ছিল 6 কোটি মানুষ, যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে স্বাধীনতা। সেই স্বাধীনতা রক্ষার জন্য জীবন মরণ লড়াই করব। ডক্টর ইউনূস কথা দিয়ে গেলাম, আপনি এগিয়ে যান। আপনাকে প্রতিহত, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোন সাহস বাংলাদেশে তাদের প্রেতাত্মা থাকলেও পশ্চিম কালো আমাদের সামনে আর হাজির হতে পারবে না। কিসের ভয় আপনার? কার ভয়? আপনি তো বলে দিয়েছেন নাড়াছাড়া বেশি করবেন না, 7 সিস্টার খুব কাছে। তাই মোদী মমতা নাড়াছাড়া বেশি করেন না, ভালোই ভালোই থাকেন, হাসিনাকে পাঠিয়ে দেন। আমি আরেকটা বিষয় মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনগণের পক্ষ থেকে জনগণ বলা শুরু করেছে যে কোর্টে কোনোদিন খালেদা জিয়া বিচার পায়, যে আদালতে কোনোদিন আমার বিএনপির লক্ষ লক্ষ লোক যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, যারা কবরস্থানের জঙ্গলে থেকে পুলিশ থেকে রক্ষা পেয়েছে, তাদের বক্তব্য স্পষ্ট। আদালতে যখন আওয়ামী লীগের আমলে বিচার পাই নাই, এখন তো আপনার অধীনের আদালত, আমরা অভিনন্দন জানাই। সে আদালত আজকে প্রশ্ন করেছে ওবায়দুল কাদের কি করে পার হলো, কোথায় হারুন মেহেদী, যারা আমাদের বুকে গুলি ধরেছে, আমার মায়ের মুখ খালি করেছে। মানুষ আপনার কাছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, আপনার একজন সৎ ব্যক্তিত্ব, আপনার কাছে জানতে চায়। আপনার মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে সরকার জানে না, তাহলে সরকার জানে না কেন জনগণ জানতে চায়? কিভাবে ওবায়দুল কাদের গেল, কিভাবে হারুন বিপ্লব পালালো, বাংলাদেশে যারা লুট করে ব্যাংকে বাড়ি করেছে, যারা লুট করে মানুষের টাকা কানাডায় বেগম পড়া করেছে, যারা মায়ের মুখ কালো করেছে, যারা আয়না ঘর তৈরি করে মাসকে মাস আমার নেতা কর্মীকে আয়না ঘরে আটকে রেখেছে, তারা কি করে পালিয়ে যায়? এটার জবাব তো দেওয়া উচিত। না জনগণ তো আপনাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। আমরা চাই না আপনার উপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলুক। আমার দৃঢ় বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনার উপর বিশ্বাস কোনোদিন আমরা হারাবো না। শুধু এইটুকু বলেন, জুলাই 2025 না 2024 না 2026, এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত। কারণ নির্বাচনের সুনির্দিষ্ট একটা ম্যাপ প্রয়োজন, তাহলে জনগণ আশ্বস্ত হবে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার ষড়যন্ত্র করতে পারবে না। তাই আজকে আপনার কাছে আমার জনগণের পক্ষ থেকে, দেশ বাঁচাও মানুষ বাঁচাওয়ার পক্ষ থেকে আবেদন জানাবো, সুনির্দিষ্ট নির্বাচনে ম্যাপ ঘোষণা করুন। কারণ বাংলাদেশের যেইভাবে আবার ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্র রুখতে হলে বাংলাদেশের জনপ্রতিনিধির প্রয়োজন, পার্লামেন্টের প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।